হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 44তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের গত ক্লাসে একটি সমস্যা হয়েছিল, সেটার সমাধান ক্লাস। ওই ক্লাসটা আমি আপলোডই দিই নাই। আমরা ওই ক্লাসটাই সমাধান করব। তো যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। বারেক ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন? যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আজকে আমরা 44তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আয়করের অঙ্ক দেখব। আমি অঙ্কটা আগে আপলোড করে দিয়েছি ক্লাসে। এখন আমরা সেই অঙ্কের সমাধান করব। তো যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। কে কে শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন?
যারা খাতা কলম নেননি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমরা গত ক্লাসে অঙ্কটা ভুল হওয়ার কারণে আমরা আজকে নতুন করে আবার অঙ্কটা করব। গত ক্লাসে অনেকেই করেছেন। দেখেন আমরা প্রশ্নটা আগে দিয়েছি, যে প্রশ্নটা ছিল যে মিস্টার করিমুল্লাহ সরকারি চাকরিজীবী, সরকারি বেতনভুক্ত কর্মচারী। তার মূল বেতন হচ্ছে ৫৬,০০০ টাকা, ৫৬,৫০০ টাকা। তার হচ্ছে চিকিৎসা ভাতা হচ্ছে ১,৫০০ টাকা, উৎসব ভাতা হচ্ছে ১,১৩,০০০ টাকা, নববর্ষ ভাতা হচ্ছে ১১,৩০০ টাকা। তার ভবিষ্যৎ তহবিলত অর্জিত সুদ আছে ১,০৮,০০০ টাকা, ১,০৮,৫০০ টাকা, ১,০৮,৫০০ টাকা। তার বিনিয়োগ খাতে তার বিনিয়োগ আছে তার বিনিয়োগ খাতে বিনিয়োগ আছে ভবিষ্যৎ তহবিলে চাঁদা আছে ১৪,০০০। তারপরে হচ্ছে কল্যাণ তহবিলে চাঁদা আছে ১৫০। তারপরে হচ্ছে বিমা আছে, বিমা তহবিলে চাঁদা আছে ১০০ টাকা। আর হচ্ছে কি পেনশন স্কিমে কিস্তি ডিপিএস, যেটা ডিপিএস আছে তার ৫,০০০ টাকা ডিপিএস আছে। সবগুলা জানি আমরা প্রতি মাসে, ঠিক আছে? তাহলে সবগুলা ১২ দিয়ে গুণ হবে। অঙ্ক করতে গেলে সবগুলাই ১২ দিয়ে। এখন বোঝা যাচ্ছে? আমরা যদি অঙ্কটার সমাধান করি তাহলে দেখেন, আমরা জানি মূল বেতন ছিল ওনার ৫৬,৫০০ টাকা। ১২ দিয়ে গুণ দিলে হয় ৬,৭৮,০০০ টাকা। (৬,৭৮,০০০ টাকা। উৎসব ভাতা আছে ২টা,
2 হবে, 12 হবে না, এখানে 2 হবে, এটা কাটা যাবে 2, তো 1,13,000 টাকা। তারপরে ওনার ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ করমুক্ত, চিকিৎসা ভাতা করমুক্ত, বাংলা নববর্ষ ভাতা আছে, সেটাও করমুক্ত। তার থাকলো মাত্র এই 2টা। সরকারি গেজেটভুক্ত যারা, তাদের এক হিসাব, আর চাকরি হতে আয়ের ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী যারা, তাদের হিসাব আলাদা। তাদের বেসরকারি চাকরিজীবী যারা, তাদের কোনো করমুক্ত থাকবে না। তাদের টোটাল যে চাকরি হতে আয় যেটা থাকবে সেটার 1/3 বাদ দিতে হবে, অথবা 4.5 লাখ টাকার যেটা কম। যদি 4.5 লাখ টাকার বেশি হয় তাহলে 4.5 লাখ টাকা বাদ দিতে হবে, আর যদি 4.5 লাখ টাকার কম হয় তাহলে 1/3 যেটা আসবে সেটা বাদ দিতে হবে, সেটা বাদ দিতে হবে। এই দুইটা যোগ করলে হয় 7,91,000 টাকা। তারপরে 7,91,000 টাকা হচ্ছে তার মোটাই। মোটাই হচ্ছে 7,91,000 টাকা। মোটাই হচ্ছে 7,91,000 টাকা। যদি তার যদি উনি সচিবালয়ে চাকরি করে, ওয়ালাইকুম সালাম দিদারুল ইসলাম ভাই। যেহেতু তিনি সচিবালয়ে চাকরি করে একজন পুরুষ, তাহলে তার করমুক্ত সীমা হবে 3,50,000 টাকা হচ্ছে করমুক্ত। %, 0 টাকা। পরবর্তী 1 লাখে 5%, 5,000 টাকা। তো 4.5 লাখ টাকা চলে গেল, থাকলো কত? 3 লাখ সামথিং। তো 3,41,000 টাকা থাকে, এটার হবে 10%। $34,100 টাকা। মোট কর দায় যোগ করলে বের হয়ে যাবে 39,100 টাকা। মাসুদ ভাই, কোনো সমস্যা নাই। আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেটাই করতেছি, কারণ গত ক্লাসের অঙ্কটা আমাদের মিস্টেক হয়েছিল। মিস্টেক হওয়ার কারণে আমরা সরকারি চাকরির জায়গা মানে বেসরকারি চাকরির নিয়ম ঢুকাই দিয়েছিলাম, সেজন্য সমস্যা হয়েছিল। আমরা এখন কারেকশন ক্লাস করতেছি, 40তম ক্লাস করতেছি। তো আমরা 39,100 টাকা। তো ওনার ভবিষ্যৎ তহবিলের চাঁদা ছিল 14,000 টাকা। ভবিষ্যৎ তহবিলের চাঁদা ছিল 14,000 টাকা উনি দিতেন, বা যেহেতু 1 বছর 12 মাস, তাহলে হবে 14,000, আর 14 দিয়ে 12 দিয়ে গুণ দিলে হয় 1,68,000 টাকা। তারপরে হচ্ছে কল্যাণ তহবিলের চাঁদা ছিল 150 টাকা। 150 গুণ 12, তাহলে 18,000 টাকা।
1800 টাকা, 18 হবে না, 18,000 হবে না, 1800 টাকা। তারপরে ছিল বিমা তহবিলে চাঁদা 100 টাকা ছিল, 12 মাস দিলে 1200 টাকা হবে। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে কিস্তি ছিল, মানে ডিপিএস যেটা, 5,000 টাকা। তাহলে 60,000 টাকা। তাই আমরা যদি তাহলে যোগ করলে কত আসে? 2,31,000 টাকা। $2,31,000 টাকা আসে। আচ্ছা, মোট বিনিয়োগ, এটা ওনার হচ্ছে মোট বিনিয়োগ। মোট বিনিয়োগ হচ্ছে 2,31,000 টাকা। মোট বিনিয়োগ, তাহলে মোট বিনিয়োগ আমরা জানি কর রেয়াত পাওয়া যায় হচ্ছে মোট আয়ের 3%, কর রিয়াতের পরিমাণ 7,91,000 এর কত পার্সেন্ট? 3%। 3% কত হয়? 7,91,000 টাকার 3% মাসুদ ভাই কত হয়? 23,100 টাকা, সম্ভবত 23,730 টাকা। 23,730 টাকা। মোট বিনিয়োগের 15%, তো মোট বিনিয়োগ ছিল 31,000, 2,31,000 এর 15%। 2,31,000 এর 15% কত হয়? 34,650 টাকা। 34,650 টাকা। এবং সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। তিনটির মধ্যে যেটি কম, 23,730 টাকা হচ্ছে ওনার কর রেয়াত। কর রেয়াত পাবে 23,730 টাকা। তাহলে প্রদেয় কর
ওনার আসছিল 39,100 টাকা। মোট কর দায় আসছিল 39,100 টাকা। 39,100 টাকা বিয়োগ কর রিয়াতের পরিমাণ। কর রিয়াত ছিল 23,730 টাকা। বাদ দেন তো দুইটা, দেখেন কত হয়। বাদ দিলে হয় 15,370 টাকা। তো ওনাকে 15,370 টাকা কর দিতে হবে। 15,370 টাকা। এটা সরকারি কর্ম মানে সরকারি চাকরিজীবী যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটা সরকারি মানে সরকারি যারা চাকরি করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে তার এই যে চাকরি হতে আয় ছিল, দেখেন বেতন ছিল 56,000 টাকা, চিকিৎসা ভাতা ছিল 1,500 টাকা, উৎসব বোনাস ছিল 1,30,000 টাকা, 1,13,000 টাকা। তারপরে হচ্ছে নববর্ষ ভাতা ছিল 11,300 টাকা। ভবিষ্যৎ তহবিলতে অর্জিত সুদ ছিল 1,08,500 টাকা। তো সরকারি গেজেটভুক্ত সরকারি চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে দেখেন এখানে চিকিৎসা ভাতাটা কর মুক্ত, চিকিৎসা ভাতাটা কর মুক্ত। তারপর হচ্ছে নববর্ষ ভাতাটা কর মুক্ত, ভবিষ্যৎ তহবিলতে অর্জিত যে সুদ যেটা আছে সেটাও কর মুক্ত। তাহলে থাকলো আমাদের মূল বেতন 12 মাসের, হচ্ছে উৎসব বোনাস দুইটা। এই দুইটা যোগ করলে হয়, আমরা জানি এগুলা তো কর মুক্ত, বাদ দিলে হয় 7,91,000 টাকা। 7,91,000 টাকা থেকে 7,91,000 টাকার মধ্যে ওনাকে $7,91,000 টাকা মোট আয়ের উপরে ওনাকে কর দিতে হবে। যদি এখানে উনি বেসরকারি চাকরিজীবী হতেন তাহলে সবগুলা যোগ হতো। সবগুলা যোগ হওয়ার পরে 1/3 বাদ যেত। 1/3 বাদ যেত বা 4.5 লাখ টাকা কম হলে এটা বাদ যেত, 4.5 লাখ টাকার বেশি হলে এই 4.5 লাখ টাকা বাদ যেত। যেমন মনে করেন 3 লাখ টাকা যদি হতো, 3 লাখ টাকা হলে 3 লাখ বাদ যাবে। আর যদি 5 লাখ টাকা হয়ে যায় তাহলে 5 লাখ টাকা বাদ যাবে না, বাদ যাবে 4.5 লাখ টাকা, সর্বোচ্চ 4.5 লাখ টাকা চাকরি হতে আয়ের ক্ষেত্রে। আর তখন এখানে করমুক্ত কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কোনো করমুক্ত থাকবে না। সব একসাথে যোগ করে মোট আয় বের করতে হবে। মোট আয় থেকে তারপরে আপনাকে 1/3 বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে ওনার 3টা কর মুক্ত, তো 3টা আসবে না, শুধু আসবে হচ্ছে এই 2টা, মূল বেতন আর হচ্ছে উৎসব ভাতা। 2টা যোগ করে 7,91,000 টাকার, যেহেতু উনি পুরুষ মানুষ 3,50,000 টাকা করমুক্ত, পরবর্তী 1 লাখে 5%, পরবর্তী আমরা জানি পরবর্তী 4 লাখে 10%, 4 লাখ যেহেতু নাই 3,41,000 টাকা আছে, এটা 10%, এটা হয় যোগ করলে এটা হচ্ছে ওনার মোট কর দায়। তারপরে ওনার মোট বিনিয়োগের পরিমাণ ছিল এটা, ভবিষ্যৎ তহবিলে চাঁদা ছিল এটা, কল্যাণ তহবিলে চাঁদা, বিমা তহবিলে চাঁদা, ডিপিএস ছিল এটা। তো যোগ করার পরে এটা ওনার মোট বিনিয়োগ, আমরা জানি মোট বিনিয়োগের 15% আর মোট আয়ের 3% এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এর মধ্যে এই 3টার মধ্যে যেটা কম সেটা হচ্ছে ওনার কর রিয়াতের পরিমাণ। তো কর রিয়াতের পরিমাণ যদি এটা হয় তাহলে ওই যে ওনার মোট কর দায় ছিল 39,100 টাকা, কর রিয়াত 23,730 টাকা, বাদ দিলে থাকে 15,370 টাকা ওনাকে
প্রদেয় কর হচ্ছে ওনার 15,370 টাকা। এখন আমাকে বলেন আপনারা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই, কে কে অঙ্কটি বুঝছেন আর কে কে বুঝেন নাই। আপনারা কি বুঝতে পারছেন অঙ্ক না বুঝেন নাই সেটা বলেন। কেউ না বুঝে থাকলে সেটাও বলেন। আমরা এখন দেখব যদি সেম নিয়মে মানে সেম সংখ্যা দিয়ে আমরা দেখব যদি উনি একজন প্রতিবন্ধী হতেন তাহলে ওনার করমুক্ত সীমা কত বাদ দিয়ে তারপর অঙ্ক করতে হতো। উনি যদি প্রতিবন্ধী হতেন আমরা সেটাও এখন দেখব। তা ওনার মোট আমাদের গত ক্লাসে একটু সমস্যা হওয়ার কারণে সেটা আমি আজকে রিভাইজ করে দিলাম। আশা করি আপনাদের আর কোনো ত্রুটি থাকবে না। বেসরকারি চাকরিজীবী এক নিয়ম, সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অন্য নিয়ম। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে শুধু মূল বেতন এবং উৎসব বোনাস আসবে না। এখানে একটা লিস্ট আছে কোনগুলো আপনার বাদ যাবে, লিস্ট আছে কোনগুলা সরকারি গেজেটভুক্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কোনগুলো বাদ যাবে একটা লিস্ট আছে। ইনবক্সে নক দিন, আমি লিস্ট আপনাদের দিয়ে দেব। তারপরে হচ্ছে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে 1/3 বাদ যাবে অথবা 4.5 লাখ টাকা। যেটা কম সেটাকে আপনাকে বাদ দিতে হবে মোট আয় থেকে, চাকরি হতে মোট আয় থেকে। এখন মনে করেন যে উনি গেজেটভুক্ত, এখন মনে করেন যে উনি হচ্ছে একজন প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী হয় তাহলে আমরা জানি করমুক্ত সীমা থাকবে 4,75,000 টাকা। হ্যাঁ, এইচ এম আলী ভাই ঠিক বলছেন, 4,75,000 টাকা। 75,000 টাকা ওনার করমুক্ত। (0% 0 টাকা। পরবর্তী 1 লাখে আসবে, পরবর্তী 1 লাখে হচ্ছে 5% 5,000 টাকা থাকলো হচ্ছে 5,75,000 চলে আসলো। ওনার ছিল 7,91,000 না, তাহলে থাকলো 2,16,000 2,16,000 টাকা থাকলো। 10% 2,16,000-এ 10% আছে, আসে হচ্ছে 2,16,000-এ আছে 10% 21,600 টাকা আসে 10%। মোট কর দায় আসলো 26,600 টাকা। 26,600 টাকা। তো ওনার কর রেয়াত কত ছিল? কর রেয়াত ছিল 23,730 টাকা। রেয়াত আমি সংক্ষেপে লিখলাম 26,600 টাকা, 26,600 মাইনাস ওনার 23,730, দুইটা বাদ দেন। বাদ দিলে থাকে হচ্ছে 2,870 টাকা। 2,870 টাকা। এখন 2,870 টাকা আসছে, ওনার কত টাকা কর দিতে হবে কেউ কি বলতে পারবেন? উনি কিন্তু সরকারি চাকরিজীবী, বাংলাদেশ সচিবালয়ে। ওনাকে কত টাকা কর দিতে হবে? ওনাকে, যেহেতু উনি বাংলাদেশ সচিবালয়ে চাকরি করেন, বাংলাদেশ সচিবালয় ঢাকা সিটি কর্পোরেশনের অধিভুক্ত, সেই জন্য ওনাকে সর্বনিম্ন 5,000 টাকা কর দিতে হবে। আর আপনারা যারা
পারেন। ওই যে আমি বলছি মহিলা যদি হতেন, মহিলা হলে ওনাকে কত টাকা কর দিতে হতো, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ হলে কত টাকা কর দিতে হতো, আপনারা আমাকে সেম অঙ্ক মহিলা এবং মুক্তিযোদ্ধাটা আপনারা আমাকে কম মানে অঙ্কটা করে তারপরে হচ্ছে ইনবক্সে দিবেন, মানে যারা পারবেন আর কি। আর যারা না পারবেন তাদের দরকার নাই, যারা পারবেন করতে ইচ্ছুক মহিলা, সেম অঙ্ক মহিলা এবং মুক্তিযোদ্ধা যদি হতো তাহলে ওনাকে কত টাকা কর দিতে হতো আপনারা অঙ্ক করে প্রয়োজনীয় ছবি তুলে আমাকে ইনবক্সে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমরা আগামীকালকে আরও 2-1টা অঙ্ক করার চেষ্টা করব। মুক্তিযুদ্ধ হলে 5 লাখ, মহিলা হলে 4 লাখ, ওইটা দিয়ে আপনারা করবেন, করার পরে আমাকে ইনবক্সে দিয়ে দিবেন। আমি অঙ্কটা আপনাদের হয়েছে কিনা আমি আপনাদের সাথে সাথে আনসার দিয়ে দেব। তো যারা যারা ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। তখন পর্যন্ত ভালো থাকবেন। আগামীকালকে আবার দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।